নমস্কার, সংবাদ সোমালিয়া আপনাদেরকে আমি প্রীতি শুভেচ্ছা জানাই। আপনাদের চ্যানেলকে সঙ্গে সঙ্গে হুগলি জেলার সভাধিপতি তথা আমি আমার দলের তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে আমার হুগলি জেলাবাসী তথা আমার পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের সর্বস্তরের মানুষকে আমি বাংলা 1426 সালের আমাদের যে নববর্ষ আসছে সেই নববর্ষে প্রাক প্রীতি শুভেচ্ছা প্রণাম নমস্কার সালাম এবং জোহার জানাচ্ছি এবং সেই পরম করুণাময় ঈশ্বর আল্লাহর কাছে আমি সকলের শুভাশিস কামনা করছি, যেন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। পরে আপনাকে জানাই যে আপনার প্রশ্ন হুগলি 3টি কেন্দ্রের ফলাফল কেমন হবে। শুধু হুগলি না, আমাদের মাননীয় নেত্রী, যে নেত্রীর আমরা নির্দেশে তিনি যেভাবে দিক নির্দেশ করেন, আমাদেরকে যেভাবে তিনি নির্দেশিকা দিয়েছেন, বিগত দিনে তিনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন তিনি যে নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে ডিসিপ্লিন পাংচুয়ালিটি যেভাবে শিখিয়েছিলেন, মানুষের পাশে থাকার কথা বলেছিলেন, পরবর্তী সময়ে সরকার যখন ক্ষমতায় এসছে 2011 সালে যখন ক্ষমতায় এসছেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে, আজকে সর্বস্তরে সেই প্রতিশ্রুতির প্রতিধ্বনিত হচ্ছে। মাননীয় নেত্রী বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে মানুষের কাছে এবং পাশে থাকার অঙ্গীকার যেটা করেছিলেন, আজকে সমস্ত মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, কর্পোরেশন থেকে শুরু করে, ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে সকলে রাস্তায় আছে। তাই মাননীয় নেত্রী যে কথা বলেছেন যে 42 আমাদের 42 হুগলি জেলায় আমার 3টি আছে। 2009 সালে আমরা হুগলি লোকসভার কথা বলি, আমি ডক্টর রত্না দে নাগ, আমাদের অত্যন্ত প্রিয় রত্নাদি, তিনি 2009 সালে জিতেছিলেন। আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমাদের লিডার হুগলি জেলার, তিনি 2009 সালে জিতেছিলেন। পরবর্তী সময়ে 2014 সালে অপরূপা পোদ্দার, তিনি ওখানে জিতেছেন আরামবাগ সাব ডিভিশনে। কিন্তু প্রত্যেকেরই একটা রাজনৈতিক অভিজ্ঞতা ছিল। যেমন রত্নাদি আগে এমএলএ হয়েছেন, শ্রীরামপুরের এমএলএ হয়েছেন, কল্যাণদাও সেটা ছিলেন। আবার আমাদের অপরূপা পোদ্দার, তিনিও ভাইস চেয়ারম্যান ছিলেন রিসার্চ। প্রত্যেকের কাজ করার একটা এক্সপিরিয়েন্স ছিল। মাননীয় নেত্রী তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। আজকে কেউ আমার হুগলি জেলায় কেউ আঙুল তুলে বলতে পারবে না যে হুগলি জেলার যে 3টি এমপি আছে তারা কোনো কাজ করেনি। আমি কিছুদিন আগে আরেকটা চ্যানেলে বলছিলাম যে গর্ব করে বলি, আমরা আমাদের জেলার কথা গর্ব করে বলি যে সমস্ত আমাদের যারা এমপি আছেন, এমপি ল্যাডে যে টাকা, সেই টাকা আমাদের হুগলি জেলার আর বাকি নেই, সবটুকু খরচ করেছে। শুধু আমাদের হুগলি জেলা না, এটা একটা ভারতবর্ষের মধ্যে আমরা রেকর্ড। আমরা বিগত দিনে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা করেছি, পর্যালোচনা করেছি কাজের, আমরা দেখে নিয়েছি সেখানে। অতএব অত্যন্ত কাজের মেয়ে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের অপরূপা পোদ্দার। সে অত্যন্ত চঞ্চল, দুরন্ত, সবসময় ছটফট করে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। কার কি সমস্যা, একটা হাই মাস্ক লাইট থেকে শুরু করে, একটা ছোট্ট ড্রেন থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত দিকে একইভাবে। কখনো হাসপাতালের কাজ আমাদের মাননীয় ডক্টর রত্না দে নাগ, কখনো সদর হসপিটালে কোনো সমস্যা, সেখানে কোনো কাজকর্ম, এমপি লাইট থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, একটা মন্দির সংস্কারের জন্য কোনো সমস্যা হলে সেটা ধর্মীয় কোনো অনুষ্ঠানে, সেখানে দেখা, যেমন সামাজিক থেকে শুরু করে সর্বস্তরের কাজকর্মগুলোর প্রতি তার যেরকম ধ্যান জ্ঞান, একটা অত বড় জায়গায় মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেয়েছে। শুধুমাত্র তিনি আমাদের এমপি সাহেবই তো নন, সাংসদ নন, তাকে পার্লামেন্টে আমাদের দলের একটা দায়িত্বে আছেন, সেখানে তাকে সামলাতে হয়। এইচএসবিসির তিনি চেয়ারম্যান আছেন, সেইখানে তাকে কাজ দেখতে হয়। আজকে কেউ বলতে পারবে না আমাদের হুগলি জেলায় 3জন এমপি সাহেব আছেন। শ্রীরামপুরে কল্যাণদা যেমন আছেন, ওখানে শ্রীরামপুর ওই পুরো চত্বর জুড়ে লোকসভা কেন্দ্রে কেউ বলতে পারবে না যে উন্নয়নের এক ফোঁটা বাকি আছে। নিজে প্রত্যক্ষভাবে প্রত্যেকটা বিষয়ে তাদের যে পর্যালোচনা, খোঁজ খবর নেওয়া, আমাকে কতবার ফোন করেছে যে মেহবুব এই ব্যাপারটা দেখে নেওয়ার জন্য। সে রত্নাদিও করেছেন, কল্যাণদাও করেছে, অপূর্বা বলেছে দাদাই। অতএব এই মানুষের জন্য যে তাদের যে মনোসংযোগ
এবং জনসংযোগ, এই দুটোই সুন্দরভাবে করেছে। তাই আমরা প্রত্যাশী যে আমাদের তিনটেই আমাদের প্রত্যাশিত মানে আমরা রেজাল্ট করব হুগলি জেলায়। লোকসভা কেন্দ্রে এবারে বিজেপির ফল কেমন হবে কি মনে করছেন? আমার খুব হাসি পাচ্ছে, কারণই হাসি পাচ্ছে, আরামবাগ লোকসভা কেন, পশ্চিমবঙ্গের কোনো আসনেই বিজেপির ভালো ফল হওয়ার কোনো জায়গা নেই। দেখুন, আমরাও বলতে পারি যে আমরা এই পশ্চিমবঙ্গে এসছি ক্ষমতায়। আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এমনি এমনি আসেনি। মাননীয় নেত্রী 1984 সালে যখন এসছেন, তারও আগে 8-10 বছর আগে তারা রাজনীতিতে অনুপ্রবেশ ঘটেছিল। কিন্তু 1984 সালে প্রত্যক্ষ রাজনীতিতে আসার পর সমগ্র পশ্চিমবঙ্গটা মমতাময় হয়ে গিয়েছিল। এমনি হয়নি, অত্যন্ত সাদা মাটা জীবনযাপন, আটপৌড়ে জীবনযাপন, সাধারণ মানুষ তাদের সাথে কখনো আলাদা করতে পারেনি আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, কখনো আলাদা করতে পারেনি। সমস্ত স্তরের মানুষ মনে করেছে আমাদের প্রতিনিধি। 1984 সালের পর থেকে কখনো নেত্রী হারেননি। ওইখানে বিধানসভাতে আমরা হেরে গেছি, ওই জায়গায় ওই 7টা নেত্রী যখন দাঁড়িয়েছেন, যাদবপুরের পরে দক্ষিণ কলকাতায় যখন এসছেন, সেখানে অ্যাসেম্বলিতে আমরা হেরে গেছি। কিন্তু সাধারণ ভোটাররা লোকসভা ভোটেও তখন নেত্রীকে বলেছেন না, ওনাকে আমরা প্রতিনিধি মনে করি। তো সেই নেত্রী যখন মুখ্যমন্ত্রী হন, একটা ইতিহাস আছে, সুদীর্ঘ ইতিহাস। কংগ্রেস থেকে ভেঙে দলটা আমাদের এসেছিল। একটা সময় কংগ্রেস থেকে ভেঙে এই তৃণমূল কংগ্রেস হয়েছিল। অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে দিদিমণি দলটা তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস। কেন? যে কংগ্রেস কর্মীদের আর্তনাদ তিনি সহ্য করতে পারতেন না। আমি একটা গ্রামেগঞ্জের ছেলে, পাড়াগাঁয়ের ছেলে। সেই সময় সিপিএম এর যে কি ভয়ঙ্কর অত্যাচার, এবং সেই অত্যাচারের পাশে কংগ্রেসি কোনো লিডারকে দেখতাম না যে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় সর্বসময় গিয়ে দাঁড়িয়েছেন। তাকে আমার প্রণাম করি, তার কাছে আমরা কৃতজ্ঞ। আজকে পশ্চিমবঙ্গের মানুষ তার কাছে কৃতজ্ঞ হয়ে গেছে। অতএব তৃণমূল কংগ্রেস এমনি ক্ষমতায় আসেনি, তার একটা দীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে, দীর্ঘদিন আন্দোলন করেছে। কোথায় যাননি, কিভাবে তিনি আঘাত পাননি, সমস্ত শরীরে ক্ষতবিক্ষত হয়ে আছে, তার সমস্ত শরীরটা। বামফ্রন্ট তার উপরে কি নির্যাতন করেছেন, তাহলে একটা ইতিহাস থাকতে হবে। আজকে বিজেপি কি করে আসবে? পশ্চিমবঙ্গে বিজেপির অস্তিত্ব কোথায়? আমি তো খুঁজে পাই না। আজকে আপনি আরামবাগ বলছেন, হুগলিতে বলবেন, মানে হুগলি লোকসভা কেন্দ্রে বলবেন, আপনি শ্রীরামপুরে বলবেন, আমি তো কোনো জায়গায় দেখতে পাইনি, তার কোনো নেই। আমরা ফার্স্ট, আমরা সেকেন্ড, আমরা থার্ড, আমরাই ফোর্থ, মানে সব জায়গাগুলোই আমরা। এরা উপলক্ষ, বিরোধী থাকতে হয়, বিরোধী আছে, এরা একটা উপলক্ষ। মানুষ এদের কাছে চায় না। এখনো পর্যন্ত 49টা স্কিম হয়েছে, মাননীয় নেত্রী করেছেন মুখ্যমন্ত্রী হয়ে। আজকে আবার নতুন করে আপনারা জেনেছিলেন কন্যাশ্রী বিশ্বের দরবারে গিয়ে পুরস্কৃত হয়েছে। আমাদের সবুজ সাথীটাও আবার চলে যাচ্ছে, সবুজ সাথীটাও আবার রাষ্ট্রসংঘের মাধ্যমে বিশ্বের দরবারে সমাদৃত হবে। খুব শিগগিরই এই খবরটাও পাবেন। অতএব এই যে একটার পর একটা এত প্রোগ্রাম উনি করেছেন, এত উন্নয়নের কাজ করেছেন, সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, এটা কি মানুষকে একটা সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মানুষ লক্ষ্য রাখে যে রাজনীতিটা কেন, মানুষের জন্য রাজনীতি করা, মানুষের যাতে ডেভেলপমেন্ট করা হয়, মানুষের মানে আর্থ সামাজিক জীবনের এই যে পরিকাঠামোটা পরিবর্তন করে দেওয়া। আজকে বিগত দিনে আমরা বামফ্রন্টকে দেখেছি, তারা বলেছে উন্নয়ন করতে হবে, শিল্প করতে হবে, আর শিল্প বান্ধব একটা পরিবেশ তৈরি করতে হবে, তবে শিল্প হবে। আজকে মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী হয়ে সেই জায়গাটা তৈরি করেছেন। আপনারা চোখ তুলে দেখবেন, চতুর্দিকে একটা কাঠামো তৈরি হয়ে গেছে। কাঠামো, রাস্তাঘাট, একদম ইন্টেরিয়ার জোনে আপনি চলে যাবেন, এবং সেখানেই থেমে থাকছে না, তার পরিচর্যা চলছে। একটা রাস্তা তৈরি করে দিয়ে থেমে থাকলাম না, সেই রাস্তাটা খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখা। একটা মানুষের কাছে সেই প্রয়োজনীয় সেই সুবিধাগুলো, সরকারি সুবিধাগুলো পৌঁছচ্ছে কিনা প্রতিনিয়ত। কোনো মুখ্যমন্ত্রীকে দেখছেন নাকি? এই ভারতবর্ষের ইতিহাসে কেউ দেখেনি যে কোনো মুখ্যমন্ত্রী মানুষের দরবারে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা জানি প্রায় 160-65 উপরে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করে ফেলেছেন শুধু জেলায় ঘুরে ঘুরে। অতএব এই সমস্ত কার্যকলাপ মানুষের কাছে পৌঁছে গেছে ভাই। যে যতই বলুক না কেন বিজেপি, আরামবাগ কেন, পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা নেই। আমার তো মনে হয় না কোনো জায়গা। আমরা 42-42। তার মানে তৃণমূলের উন্নয়নের জন্যই বিজেপি সেইভাবে
ফলাফল করতে পারে। একদম তৃণমূল উন্নয়ন মানে মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মিথ্যা প্রতিশ্রুতি না, যেটা করতে পারবো। আমরা শুনছি তো মিথ্যা প্রতিশ্রুতি। 2014 সালে তো অনেক প্রতিশ্রুতি হয়েছিল, 2 কোটি চাকরি বছরে, অতএব এই 5 বছরে 10 কোটি চাকরি, 15 লক্ষ করে টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে। কেউ বলতে পারবে নাকি একটা টাকা ঢুকেছে? জনধন প্রকল্প, হ্যান ত্যান, এই সেইগুলো, ডিমনিটাইজেশন হলো, সমস্ত টাকা পয়সাগুলো 99.3% টাকা, পুরনো টাকা ফিরে আসে কি করে? প্রশ্ন তো আমরাও করতে পারি, আমরা কি করতে পারি না? তাহলে এই টাকাগুলো কি করে আসছে ফিরে? অথচ লাইনে দাঁড়িয়ে শতাধিক মানুষ মারা গেছে, টাকা ভাঙাতে পারেনি, পয়সার অভাবে বিয়ে দিতে পারেনি একজন দরিদ্র পরিবারের মানুষ, যে আমরা মেয়ের বিয়েটা কি করে দেবো, সে হঠাৎ করে দিয়েছে। টাকাটা নিয়ে এসে আমি আমার খরচটা কি করে করবো? কেউ কথা শোনেনি, মানুষ রাস্তায় মারা গেছে। তাহলে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ততটাই প্রতিশ্রুতি দেবো। এবং সব থেকে দুর্ভাগ্যজনক আমাদের কাছে যে 130 কোটি দেশের মানুষ, আমি পরিকাঠামো না তৈরি করে, আমাদের নেত্রী বলতেন, আমাদের কানে খুব আমাদের কানে বাজে এই কথাটা, যে উন্নয়ন করতে গেলে আগে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো দরকার, তবে তো উন্নয়ন হবে। এবং আমার নেত্রীকে শতকোটি প্রণাম জানাই, সবসময় প্রণাম জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা একদম নিচু স্তরের একজন কর্মী, আমরা সবসময় তার দিকে তাকিয়ে থাকি। তার দিকে কেন তাকিয়ে থাকি? যে তিনি কিভাবে করছেন, তার মাথা থেকে কি করে বেরোচ্ছে, আমরা খালি অনুসরণ করি, অনুকরণ করি, আমরা চেষ্টা করি নেওয়া, যে আমরা কি করে শিখব। তিনি যেটা বলতেন যে আমি পরিকাঠামো আগে তৈরি করব, তারপরে আমি একটা জায়গা, পরিকাঠামো, অতএব আমার আজকে পশ্চিমবঙ্গ রেডি হয়ে আছে, আমার পরিকাঠামো তৈরি হয়ে আছে, একটার পর একটা, এবং উন্নয়নের সমস্ত কাজগুলি, আমাদের সমস্ত জিনিসগুলি আমরা করতে পারবো। মানুষ এখানে আশ্বস্ত হয়ে আছে, অতএব নো বিজেপি। আরামবাগ লোকসভা কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রভাব ফেলবে ভোটে? গোষ্ঠীদ্বন্দ্ব? আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নেই ভাই, এটা আপনারা বলেন গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, দল আমাদের বড় হয়েছে, দলের বিভিন্ন শাখা প্রশাখা আছে, দলের আমাদের যুব আছে, আমাদের দলের ছাত্র আছে, আমাদের মহিলা আছে, আমাদের শিক্ষক সংগঠন আছে, আমাদের সংখ্যালঘু সংগঠন আছে, আমাদের ট্রেড ইউনিয়ন আছে, সমস্ত সংগঠন, বিভিন্ন সংগঠনগুলো কাজ করে। তবে আমি আপনাদেরকে বলতে পারি যে একটা সময়ে আমার এই দলে একটা সময় অনেক উপেক্ষিত হয়েছিল, আমাদের ছেলেপিলেরা অনেক উপেক্ষিত হয়েছে, অনেক মানুষ উপেক্ষিত হয়েছে, রাজনীতিটা করতে পারতো না একটা সময়। অতএব এই যে রাজনীতি, এমনি দেখুন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ অত্যন্ত রাজনীতি সচেতন মানুষ, রাজনীতিটা তাদের রক্তে আছে। ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের শরীরে রক্তটা আছে, শরীরের রক্তের মধ্যে রাজনীতি আছে, একটু রাজনীতি সচেতন, রাজনীতি নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা বেশি। এবার নতুন জেনারেশন যারা উঠে এসছে, তারা নেত্রীকে দেখেছেন, চোখের সামনে দেখেছেন আন্দোলন কিভাবে করতে হয়, এবং দেখেছেন একটি মানুষ কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে যে রাজনীতি যদি করতে হয় একটি দলের সঙ্গেই করবো, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে নতুন নতুন ছেলে এসছে আমাদের দলে, এখন জোয়ার এসেছে একটা, এবং একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। সেটা কি? যে উন্নয়ন, নেত্রী যেটা বলেছেন উন্নয়ন করতে হবে, উন্নয়ন করো, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর করো, কে কন্যাশ্রী পেয়েছে, যুবশ্রী কে পাচ্ছে, শিক্ষাশ্রীটা ঠিকমতো পাচ্ছে কিনা, সবুজ সাথীটা ঠিকমতো পেয়েছে কিনা, রাস্তাঘাটগুলো ঠিকমতো হয়েছে কিনা, সঠিকভাবে রাস্তার কাজগুলো হচ্ছে কিনা, আমাদের ক্ষতিগ্রস্ত চাষিদের তারাও ঠিকঠাক মতো মানে জিনিসপত্রগুলো, কৃষি সরঞ্জাম পাচ্ছে কিনা, একটা ধীবর প্রজাতির মানুষ আমার মৎস্যজীবী ভাই, তার কাছে সেই সরঞ্জামটা পৌঁছেছে কিনা, প্রত্যেকটা বিষয়ে, এবং মাতৃযানগুলো ঠিকমতো ব্যবহৃত হচ্ছে কিনা। যে প্রসূতি মায়েরা আজকে সেখানে যাবে, ইনস্টিটিউশন ডেলিভারি আমাদের আমলে যেটা হয়েছে, এটা কখনো ভাবতে পারা যায় না। কেন্দ্রে কি মোদি আবার ফিরে আসতে পারে? আপনাকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, উনি আর আসছেন না। এটা ভারতবর্ষের কাছে খুব আনন্দের খবর, আমাদের কাছে খুব আনন্দের খবর, কারণ আমরা রাজনীতিটা করি, তাই আমাদের কাছে আনন্দের খবর যে উনি আর আসছেন না। অনেকে বলছে অনেক কথা, কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশনে, আমাদের কোনো রকমই কোনোভাবেই আমরা দেখে বুঝতে পারছি না। যদি প্রশ্ন করেন কেন, 2014 সালে উনি ক্ষমতায় এসেছিলেন,
তারপরেই যে ফার্স্ট যে ইলেকশনটা হয়েছিল সেটা হয়েছিল, আপনারা মনে করে দেখবেন, দিল্লিতে হয়েছিল। দিল্লি বিধানসভা ইলেকশন হয়েছিল, অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল। 70টা সিটের মধ্যে মাত্র 3টে পেয়েছিল মোদির সরকার, বিজেপি। আপ পেয়ে গিয়েছিল 67টা। এবং তারপর থেকে যত নির্বাচন হয়েছে, আপনি যদি পার্সেন্টেজ দেখেন, বিজেপি কখনো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবং সব থেকে বড় কথা, এই যে হার্ট, ভারতবর্ষের যে মাঝখানের একটা পোর্শন, হিন্দিভাষী অঞ্চল, এই যে বিগত কিছুদিন আগে 5টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়ে গেল, সেখানেও তো গোহারা, মোদিজি গোহারা। আজকে ভারতবর্ষের দাক্ষিণাত্যে যদি কথা বলি, দক্ষিণ অঞ্চলগুলো কথা বলি, দক্ষিণ ভারতের যে সমস্ত প্রভিন্সগুলো আছে, রাজ্যগুলো আছে, কোনো জায়গাতেই তার স্থান নেই। পশ্চিমবঙ্গে নেই, ওড়িশাতে নেই, বিহারে নেই। উনি কোথায় আছেন? উনি মধ্যপ্রদেশে নেই, উনি ঝাড়খণ্ডে নেই, মানে মধ্যপ্রদেশ, তারপর আপনার উত্তরপ্রদেশে উনি হেরে যাচ্ছেন, উনি রাজস্থানে হেরে গেছেন। অতএব উনি আছেন কোথায়? আমার মাথায় আসছে না। আমি তো বুঝতেই পারছি না যে 100টার উপরে উনি সিট পাবেন, বিজেপি সিট পাবে কিনা। এটা আমার সন্দেহ। অনেক সমীক্ষা বলছে, বিভিন্ন সংবাদ মাধ্যম, মানে ওই টিভি, দূরদর্শন, তারা বিভিন্ন সমীক্ষা করে বলছে ডায়লগে, ফিল্মি ডায়লগ, মানুষ বোকা নয়। কিন্তু মানুষকে আমরা মনে করি বোকা, মানুষ কিন্তু বোকা নয়। তার যখন ঠিক সময়টা হবে, সে ঠিক কাজটা করে দেবে। মানুষ অপেক্ষা করে। এটা দেখুন, এটা একটা প্রজাতন্ত্র। আমাদের যে কাঠামো, ভারতবর্ষের যে কাঠামো, রাজতন্ত্র, সামন্ততন্ত্র শেষ হয়ে গেছে। এখন প্রজাতন্ত্র। মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে এবং তাদের প্রত্যাশা কি? তাদের নির্দিষ্ট কতগুলো কাজ যেন হয়ে যায়, সুস্থ জীবনযাপনের জন্য তাদের কতগুলো চাহিদা, সেই চাহিদাগুলো যেন পূরণ করা হয়। আমরা নানা রকম ইশতেহারে, অনেকে বলে ভোটের আগে ম্যানিফেস্টো হয়, ইশতেহার হয়। মানুষও জানে যে যতটা প্রতিশ্রুতি দেয় ততটা পূরণ হবে না, আদৌ হবে না, এটা বিশ্বাস করবে না। তো তাহলে নরেন্দ্র মোদীজি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, কোনগুলো পূরণ হয়? আপনাদেরকে যদি আমরা প্রশ্ন করি যে কোনগুলো উনি পূরণ করেছেন, আমাদের গর্ব হয় যে আমাদের মাননীয় নেত্রীর অনেক প্রকল্প উনি ধার নিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গে তো অনেক সমস্যা বামপন্থী সরকার করে রেখে দিয়েছিলেন। সেই জঙ্গলমহল থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করে রেখে দিয়েছিলেন। কোনো সমস্যা বসে মেটাতে হয়, সেই সমস্যার জায়গায় যেতে হয়, যেটা আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী পারেন। সশরীরে সমস্যার জায়গায় পৌঁছিয়ে যান। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে না, এটা তাঁর অভ্যাস, তিনি পারেন। এটা মানুষ বুঝেছে, মানুষ বিশ্বাস করেছে। যখন বিরোধী নেত্রী ছিলেন, তখনও সমস্যার জায়গায় চলে যেতেন। তার যতটুকু ক্ষমতা, সেই জায়গা থেকে তিনি সেটার মোকাবেলা করার চেষ্টা করতেন। আজকে যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তখনও কিন্তু সমস্যার জায়গাতে গিয়ে সমাধান করার চেষ্টা করছেন। যতটুকু আমার সামর্থ্য, করছি, সামর্থ্য অনুযায়ী আমরা করছি। প্রশ্ন হতে পারে, অনেক নানা রকম প্রশ্ন করে, আমরা নিজেরা বিনয়ের সঙ্গে স্বীকার করি যে তবুও আমরা অনেক কিছু আমাদের এখনো বাকি আছে। তাই তো মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা করি, তাই তো আমরা ভোটটা ভিক্ষা চাই, ঋণ হিসেবে চাই। সেটা আমরা সবটা ফিরিয়ে দিতে পারবো। আমাদের নেত্রী ভিক্ষা চায় সাধারণ মানুষের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে ভিক্ষা চায় ভোট। এই অহংকারী ফিল্মি ঢঙে ডায়লগবাজি না, এবং মানুষকে যে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতিটা পালন করার চেষ্টা করেন। যে মানুষের এই কষ্ট হচ্ছে, আমাকে এটা দিতে হবে, আমার ছেলেপুলেদের এই কষ্ট হচ্ছে, আমার ছাত্র যৌবনের এই কষ্ট হচ্ছে, আমার বয়োবৃদ্ধ বাবা মার এই কষ্ট হচ্ছে, আমার বিধবা কিছু বোন আছে, কিছু মা আছে, তাদের এই সমস্যা হচ্ছে, সেইগুলো আমাদের দেখে দিতে হবে। অনাথ ছেলেপুলেরা আছে, তাদেরকে দেখতে হবে। সংখ্যালঘু ছেলেপিলেরা আছে, তাদের আপলিফমেন্ট, আপগ্রেডেশন, এগুলো দেখতে হবে। আমাদের তফসিলি জাতি উপজাতি আছে, তাদের দিকটা আমাদেরকে দেখতে হবে। আজকে সমস্ত জায়গাটা কভারেজ, এটাকে বলে উন্নয়ন। এইগুলো করতে পারলে তাহলে প্রত্যাশা জাগে। আজকে তফসিলি জাতি উপজাতির জন্য আমরা করেছি, শিক্ষাশ্রী করে দিয়েছি,
আজকে সংখ্যালঘুদের জন্য স্টাইপেন্ডসের ব্যবস্থা করে দিয়েছে, প্রত্যেকটা সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরা স্টাইপেন্ডস পায়, তেমন তফসিলি জাতি উপজাতির ছেলেরা শিক্ষাশ্রী পায়। আজকে সবুজ সাথী নিয়ে 4 কিলোমিটার 5 কিলোমিটার ছেলেমেয়েরা যাচ্ছে, রোদের মধ্যে তারা যাচ্ছে, তাদের কাঁধের পিঠে ব্যাগ আছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এই যে একটা পরিকাঠামোগত এই যে একটা উন্নয়ন হয়েছে, আজকে সেই উন্নয়ন যে হয়েছে, সেই উন্নয়ন এতে করে মানুষ প্রত্যাশা জাগাতে পারে। আজকে নরেন্দ্র মোদীজি, আমি প্রশ্ন করব, তার কোন জায়গায় প্রত্যাশা হবে? তার কোন জায়গায়, মানে 56 ইঞ্চি ছাতিটা 152 ইঞ্চি ছাতি হয়ে গেছে, তিনি বলছেন আবার ক্ষমতায় আসবো। কোথায় আসবে? কি করে আসবে? মানুষ তো ভোট দেবে। নির্বাচন কমিশনকে নিজের কুক্ষিগত করে নিয়ে ভোট করাবো, জোর করে ইভিএমে গন্ডগোল করবো, এসব করে তো হবে না। মানুষ কিন্তু জবাব দিয়ে দেবে। অতএব আমরা কখনোই মনে করি না যে 2019-এ নরেন্দ্র মোদী, সম্মান জানিয়ে বলি নরেন্দ্র মোদীজি উনি আবার ক্ষমতায় আসবে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে এবার আমাদের নেত্রী দিল্লির তাকতে গিয়ে বসবে। এই তাকত হাউস, দিল্লির তাকতে হাউস, আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ওখানে বসবেন, এটা আমরা বিশ্বাস করি। লাস্ট প্রশ্ন, সবাই বলছেন বিজেপির হাওয়া রয়েছে এ রাজ্যে, সত্যি কি হাওয়া রয়েছে? সবে শীত শেষ হয়েছে ভাই, বসন্তকাল চলছে, বসন্তের হাওয়া আছে জানি। এখন এইখানে আমাদের পশ্চিমবঙ্গে শিমুল পলাশের যুগ, হ্যাঁ, দক্ষিণ বাতাস সম্মেলন, সেখানে বিজেপির কি হাওয়া আছে আমি জানি না যে বিজেপিতে পশ্চিমবঙ্গে বিজেপির কি হাওয়া আছে। ঠিক আছে, এটা মানুষের বলছে আর কি, আপনারাও কিছু বলছেন, কিছু মানুষ বিরোধীরা বলছে, হঠাৎ করে বলতে শুরু করেছে এখানে বিজেপির হাওয়া আছে। কোনো অস্তিত্বই নেই বিজেপির। কে, মানে হাওয়া কি, কারা আছে? বিজেপির নেতৃত্বে পশ্চিমবঙ্গে কে আছে বলুন? এমন একজনের কথা বলুন যার কোনো বিশ্বাসযোগ্যতা আছে। বিশ্বাসযোগ্যতা আছে? বিজেপির কোনো বিশ্বাসযোগ্যতা আছে? তবুও আছে বামফ্রন্ট সিপিএম এর কিছু লোকজনের আছে, তবুও কংগ্রেসের কিছু লোকজন আছে যারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে। কংগ্রেসের এরকম কিছু লিডার আছে, আমরা মানি। বামফ্রন্ট সিপিএম আরএসপি ফর্ট ব্লকের বামফ্রন্টের যারা সমস্ত শরিক, সেই সিপিএম বলুন, সিপিআই বলুন, ফর্ট ব্লক বলুন, তাদের কিছু পুরনো লোকজন আছে যারা পশ্চিমবঙ্গে রাজনীতি করেছে। কিন্তু বিজেপির এমন একটি লোকের নাম বলুন যে এই পশ্চিমবঙ্গে রাজনীতি করেছে, বিগত 10 বছর ধরে রাজনীতি করে মানুষের পাশে দাঁড়িয়েছে, কখনো সিঙ্গুরে, কখনো নিতাইয়ে, কখনো আপনার নন্দীগ্রামে, হ্যাঁ, কখনো ছোট আঙাড়িয়া, কখনো বড় আঙাড়িয়া, বিভিন্ন জায়গায় কোনো মানুষের বিপদে আপদে কোনো জায়গায় গেছে, কোনো জায়গায় তাদেরকে দেখা যায়নি। অতএব যাদের কোনো সংগ্রামের ইতিহাস নেই, যাদের কোনো আন্দোলনের ইতিহাস নেই, যারা কি করে মানুষের পাশে দাঁড়াতে হয় এই ট্রেনিং যাদের নেই, সব থেকে বড় কথা রাজনীতি যাদের শিষ্টাচার নেই। আজকে পশ্চিমবঙ্গে যিনি রাজ্য সভাপতি হয়েছে, তার কথা বলার যে ঢং রাজনীতিতে, আমার তো মনে হয় উনিই সব থেকে বেশি ক্ষতি করে দিয়েছেন বিজেপি। এভাবে কথা বললে পশ্চিমবঙ্গে এটি রুচিশীল একটা, পশ্চিমবঙ্গের জনজাতি, আমাদের পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত রুচিশীল, এই কথাটা মাথায় রাখতে হবে। এখানে কৃষ্টি, এখানে ঐতিহ্য, এগুলো সবটাই, মানে আমরা ভারতবর্ষকে একটা কৃষ্টি কালচারের একটা, এই পশ্চিমবঙ্গকে কৃষ্টি কালচারের ধারক বলি ভারতবর্ষের মধ্যে, সকলে স্যালুট করে এই পশ্চিমবঙ্গে। তো সেই বিজেপির যারা মুখপাত্র, যারা কথাবার্তা বলে, যারা মানুষের কাছে যায়, আমাদেরকে কিছু আলাদা করে তৃণমূলকে কিছু করতে হবে না, মানুষ ওনাদের চরিত্র বুঝে নিয়েছেন। যেমন কেন্দ্রে বড় বড় ফিল্মি ঢঙে, মানে সিনেমার ঢঙে আর কি, সিনেমার যেমন ডায়লগ হয় না, বড় বড় ডায়লগ যেমন সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার দিচ্ছে, প্রতিশ্রুতির একটা বিশাল বড় একটা ফানুস, একটা বেলুন যেটা চুপসিয়ে যাবে 23 তারিখে, 23শে মে, তেমন অশ্লীল ভাবে যেভাবে কথাবার্তা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। অতএব আমরা একদম বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে বিজেপির নাম গন্ধ নেই, হাওয়ার নাম গন্ধ নেই। এখানে এই বসন্ত শেষ হয়েছে, এখন শিমুল পলাশ, রাধা কৃষ্ণচূড়া, রাধা চূড়া, কৃষ্ণচূড়া, এই সমস্ত হাওয়া চলছে। পশ্চিমবঙ্গের মানুষ উৎসবের সঙ্গে আজকে থেকে শুরু হয়েছে ইলেকশন, পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে, আমরা 42-এ 42 হব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে যেমন আশ্বস্ত করেছিল, আগামী দিন আমরা বিশ্বাস করি সমগ্র ভারতবর্ষের মানুষ
এভাবে আশ্বস্ত হবেন, এবং সেটা মিথ্যা আশ্বস্ত না। আজকে আমার পশ্চিমবঙ্গের একটি মেয়ে কন্যাশ্রী পাচ্ছে, আমি দেখবো তামিলনাড়ুর একটি মেয়ে কন্যাশ্রী পাবে, আমি দেখবো কাশ্মীরের আমার একটি বোন কন্যাশ্রী পাচ্ছে, আমি দেখবো মহারাষ্ট্রের একটি মেয়ে আমার একটি বোন কন্যাশ্রী পাচ্ছে, আমি দেখবো আমার রায়পুরে, আমার মধ্যপ্রদেশের একটি আমার বোন কন্যাশ্রী পাচ্ছে। এর থেকে আনন্দের কি হবে? এবং তার সর্বোচ্চ নেত্রী হবেন আমাদের নেত্রী। তিনি সমস্ত তার স্বপ্নের এই যে আশা আকাঙ্ক্ষা, যেটা ভারতবর্ষের মানুষ আজকে দেখছে, আজকে সবাই স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, ওই রকম নেত্রী দরকার ভারতবর্ষকে এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিতে পারবেন। অতএব আমাদের নেত্রী ওই গিয়ে দিল্লির তপ্তে তাউসে বসবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমাদের 42টা নিয়ে আমাদের সেই জায়গায় আমরা যাব বলে আমাদের পুরোপুরি আমরা বিশ্বাস